টাঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের কমান্ডার, সভাপতি টাঙ্গাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, উপস্থিত আছেন আমাদের আশুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আজম ও শামসুদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ডাক্তার মেহেদী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়া, উপস্থিত মুসলিম ভাইরা এবং বাড়িতে বসে পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে টাঙ্গাবাড়ি একটি ঐতিহ্যবাহী গ্রাম, যে গ্রামে দুইজন ব্যক্তি একই পরিবারে তিনবার জনগণের ভোটে সংসদ সদস্য হয়েছিলেন। মহামানব চাচা 70 সালের মধ্যে 78 সালে এবং মোরাজ্জম 2008 সালে। পাশের গ্রামের নাম জিরাপুর, এটি আশুলিয়া ইউনিয়ন, এটি ইয়াপুর ইউনিয়ন। একসময় আশুলিয়া ইয়াপুর একটি ইউনিয়ন ছিল, স্বাধীনতার পরে যেটা ভাগ হয়। আমার বাবা যখন প্রথম চেয়ারম্যান হয় 1933-তে, তখন কিন্তু আশুলিয়া ইয়াপুর একটা ইউনিয়ন এবং 88 সাল পর্যন্ত 45 বছর একটানা চেয়ারম্যান ছিল এবং 79 সালে কিন্তু বিএনপি থেকে এমপি হন এই এলাকায়। জিরাবর কিন্তু একই অবস্থা, একই পরিবারের দুইজন। আমার আব্বা ইঞ্জিনিয়ারিং এমপি হয়েছে, আমি 1996 এবং 2001 সালে। তারা আওয়ামী লীগ থেকে এমপি হয়েছে দুজন, তিনবার। আমরা বিএনপি থেকে এমপি হয়েছি দুজন, তিনবার। এবং আরো মজার তথ্য, 2001 সালে আমার মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মুরাজ্জনের সাথে। আমি সেবার ভোটে এমপি হলাম, মুরাজ্জন পরাজিত হলো। 2008 সালে মুরাজ্জনের প্রতিদ্বন্দ্বিতা আছে আমার সাথে, মুরাজ্জন এমপি হলো, আমি পরাজিত হলাম। এই কথাগুলো এই কারণে বলছি যে পাশাপাশি যেটা গ্রাম, ঐতিহ্যবাহী যেটা গ্রাম, এটা এখন বাংলাদেশের নদী কম, জাতি পরিবার থেকে বারবার এমপি হচ্ছে। যেহেতু আজকে টাঙ্গাবাড়িতে আমরা আসছি, অনেক পুরানো স্মৃতি আছে, ওয়াজ মাহফিলে এত কথা বলা যাবে না, সেজন্য এই স্মৃতিটুকু পারলাম যে আব্বার সাথে তাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। কারণ আমার আপন কোনো বিয়ে হয়েছে মুরাজ্জনের আপন টাকার সাথে, এই দিক থেকে কিন্তু আমরা আত্মীয়, পাশাপাশি গ্রাম, অনেক স্মৃতি আছে। সেই মুরাদ আমার থেকে অনেক ছোট হবে, 10-12 বছরের ছোট। মুরাদ 111-এর সময় আমি কিছুদিন পাড়ায় করে দেশের বাইরে ছিলাম। এখন দেশের প্রেক্ষাপটে মুরাজ্জম সম্ভবত এই সময় দেশে নাই, দেশের বাইরে আছে। রাজনীতি করলে কিন্তু জুতার মাথা, ফুলের মালা, জেল, মানে প্রশংসা, মালা, বঞ্চনা, সমালোচনা, এগুলা হজম করতে হবে। এটা বাংলাদেশি নিয়ম, যে এগুলা হজম করবে না তার রাজনীতি করার দরকার নেই। দেখেন, আমরা যারা দল করি, আমাদের কিন্তু মনগণ খুব একটা ভালো না। কেন জানেন? 2001 সালে আমাকে মনোনয়ন দিয়েছে কে? খালেদা জিয়া, দেশ থেকে খালেদা জিয়া। 2008 সালে, 18 সালে উনি আমাকে মনোনয়ন দিয়েছেন। এইবার আমার 5মবারের মতো আমি গাড়ি শেষ করে পেলাম এই সাগর আসনে, 12 তারিখে নির্বাচন। আর এতগুলো লোককে তো আমি একসাথে কোথায় পাবো? মানে ওয়াজ মাহফিলে অনেক কথা বলা যায় না, কিন্তু আমার তো পায় না। কেন? আপনাদের দেখে শুনে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আর আমি যেহেতু একজন ক্যান্ডিডেট প্রার্থী, সময় বেশি দিন নাই, আমারও তো আপনাদের কাছে ভোট চাইতেই হবে। এই বাড়ি বাড়িকে কতদিনে আমি আপনাদের পূজা বাড়ি করবো? সেজন্য ওয়ার্ড মাহফিলে দাওয়াতটা দিলে আগ্রহ নিয়ে আসি যে লোকজন গিয়ে একটু সালাম টালাম দিয়ে দিদি, একটু সামনাসামনি দেখলে। 17 বছর তো বলেছিলাম। আমার বেশি উদাহরণ নাই, আমি মাত্র 3বার জেলে গেছিলাম।
আর মিথ্যা মামলা যেহেতু বেশি দিন রাখতে পারে না, হাইকোর্ট থেকে 2 মাস 3 মাস 4 মাস করে জামিন দিয়ে দেয়, কিন্তু মামলা মাসাটা ইচ্ছা মতো দিচ্ছে। মামলা ছিল 60-70, কিন্তু এখনো কি কর্মটা আছে, এগুলো নিয়েই চলতে হইতেছে। আমি মাঝে মাঝে ভাবি, এখনো তো যখন আমি 96 এমপি ছিলাম তখন আমার বয়স ছিল 34 বছর, আবার 30 বছর পরে ভোট চাইতে আসছে। আল্লাহ কতদিন হায়াত দিচ্ছে জানি না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যদি যেদিন কবরে যাব মামলাগুলো যেন আমার লোকে না যায়, মামলাগুলো তুমি জাতীয় দুনিয়াতে আমি একাই কবরে যেতে চাই, মামলার সাথে নিতে চাই। ইলেকশনের কিটে একটু হইতে পারলে মনে মামলা নাও থাকতে পারে। যে কথা বলতেছিলাম, দেখেন আমাদের নেতৃত্ব এমন চমৎকার ব্যক্তিত্ব, কখনো কারো সমালোচনা করে নাই, কখনো কোনো মিথ্যা কথা জাতির সামনে বিরোধী দলের নেত্রী হিসাবে, বিএনপির চেয়ারপারসন হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে কোনো মিথ্যা কথা বলতে আমরা জানি না, জাতিও জানে না। এবং সঠিকভাবে নেতৃত্ব দিলে 41 বছর, 84 সালে উনি সভাপতি হন এবং 2025 সালে 30 ডিসেম্বর উনি না করার দেশে চলে গেছেন। উনি যখন অসুস্থ ছিল সারা বাংলাদেশে এমন কোন মসজিদ মাদ্রাসা নাই তার জন্য দোয়া করবেন, এমন কোন দল নাই তাকে হাসপাতালে দেখতে যায় না দলের নেতৃত্বরা, এমন কোন দল নাই পত্রিকার পাতায় প্রতিদিন তার পক্ষে তার সুস্বাস্থ্যের জন্য স্টেটমেন্ট দেয় না, মিলাপ করে না। এবং দেখেন তাকে মিথ্যা মামলায় 5 বছর পরে আরো 5 বছর 10 বছর একটি মিথ্যা মামলা রায় দিয়ে এতে 2 বছর কারাগারে আটকে রাখা হয়েছিল, যে জেলখানে আমাদের মতো অনেক নেতারাই ছিল। এবং তাকে যে মানুষ কতটা ভালোবাসত, পছন্দ করত, তার প্রমাণ কিন্তু আমরা তার জানাজাতে 31 তারিখে দেখা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30 মে 1981 সালে শহীদ হওয়ার পরে ওনার জানাজাও কিন্তু স্মরণকালে সবচেয়ে বেশি যোগ হয়েছিল। এবং খালেদা জিয়ার জানাজাতে, দেশনেত্রী খালেদা জিয়ার জানাজাতে কত লোক হয়েছে এটা এখনো পরিসংখ্যান সঠিক নাই। কেউ বলে 50 লক্ষ, কেউ বলে 70 লক্ষ, কেউ বলে 1 কোটি। যাকে পদে পদে তার মানে অনেক মামলা ছিল, মাঝে মাঝে কোর্টও জয় হইত এই মামলা হাজিরা দিয়ে। বিগত 17 বছর তাও যে মানুষের নির্যাতনটা হয়েছে পৃথিবী ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার উপর হয় না। দেখেন তার 5ই আগস্টের পরে তাকে কিরকম ভাবে আল্লাহ সম্মানিত করল। একটা মানুষ মারা যাওয়ার সময় আমরা বুঝি মানুষ তার প্রতি কতটা আগ্রহ, ভালোবাসা, দরদ, আন্তরিকতা, সীমাহীন ভালোবাসা দেখেছিল। আমাদের একটা আফসোস কি জানেন, আমরা আশা করছিলাম যে 80 বছর বয়সে উনি যদি মারা যাওয়ার একটু দেখে যেতে পারতে যে তার স্বামীর হাতে গড়া 1978 সালে 1 সেপ্টেম্বর যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করলেন, যে দল বারবার বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আবার দেখে বলল যে 17 বছর এই দলের তেমন কোনো ক্ষতি হয়নি। মানুষ এই দলকে এখনো পছন্দ করে, এখনো ভালোবাসে। আমাদের মতো অনেক নেতা কর্মী আমরা আশা করেছিলাম যে ম্যাডাম বেঁচে থেকে আমাদেরকে দেখে যাবেন, যে জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠালো কিনা উনি দেখে যান, ওনার দলকে সংসদে ভোট দিয়ে 158 সিট নিয়ে বিএনপির ক্ষমতা আসতো কিনা, সেই সুযোগটা পেল না। কোরআন শরীফে 3 নম্বর সূরা আল ইমরান 200 আয়াত, অনেক বড় সূরা, 36 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ বলছেন যে আমি এই দুনিয়ার ঈশ্বর, বঙ্গমাত বলছি, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিতে পারি, যখন ইচ্ছা যে লোক কাছ থেকে আমি রাজত্ব কেড়ে নিতে পারি, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করতে পারি, আমি যাকে ইচ্ছা তাকে অপদস্থ করতে পারি, আমি সমস্ত কল্যাণকারের সাথে জড়িত এবং আমি শাস্ত্রের ক্ষমতা পাব। মহান আল্লাহ তাআলা কাউকে সম্মান দিবে, ওই সম্মান নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমি মনে করি এই সরকারের পতন হয়েছে আল্লাহ মুস্তিলার, কেন আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি নাই। এই 1400 ছাত্র শ্রমিক জনিতা
শরীরের বিনিময়ে, রক্তের বিনিময়ে 24,000 এক হাত নাই, এক পা নাই, দুই হাত দুই পা নাই, পঙ্গু, অসুস্থ, স্বাভাবিক কাজকর্ম করে যেতে পারি না। এদের উচিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা চাই আগামী দিনে একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে যেন করতে পারি। কিছুদিন পর খালি জীবন যাবে, 71 সালে 30 লক্ষ শহীদ হলো, 2 লক্ষ মা-বোন নির্যাতিত হলো। আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেইটা সুফল আমরা বেশি দিন ভোগ করতে পারলাম না। আবারও এই যে ছাত্র শ্রমিক জনতা শহীদ হলেন, আবারও কিছুদিন পর এটা চলতে যাবে, হতে পারে না। একটা দেশে কতদিন খালি এটা চলবে চলবে চলবে। দেশটাকে ভালোভাবে গড়া দরকার, সঠিক নেতৃত্ব দেওয়া দরকার। আর যেন মানুষের ভোগান্তি না হয়, আর যেন মানুষের জীবন না যায়, একটি সভ্য দেশ আমরা সবাই এখন আশা করছি। একটা কথা আমি বলতে চাই, দেখেন অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি নির্বাচিত হলে কি করবেন, কিংবা আমাদের ওই সমস্যাকে কি করবেন। আমি একটা কর্মসূচি দিয়েছি, অনেকগুলো সমস্যা আছে। আমি এই বিভিন্ন ওয়ার্ড মহলে, বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে একটা জিনিস জেনেছি, এই মুহূর্তে ঢাকা 19-এ এই গ্রামে 1 নম্বর সমস্যা হলো মাদক। আমি 100 দিনে একটা কর্মসূচি প্রণয়ন করেছি, এর মধ্যে অনেকগুলো আছে। আমরা 100 দিনের মধ্যে ঢাকা 19-এ সাবা আসতে থেকে মাদক নির্মূল করব। এটা তো প্রশাসনের সত্যসায় অনেক কিছু হয়, প্রশাসন ঠিক করে একদম উপরে লেগে আলাপ করে যেন একটা জায়গায়। আগে আমি 2বার হয়েছি, 2বার এমপি হয়েছি, এর বারবার এমপি হয়ে মানুষ মনে রাখার মতো এমন কিছু কাজ করা দরকার, যে কারণে মানুষ আমাকে মনে রাখবে। আমি 1 নম্বর সমস্যা মাদক হিসেবে চিহ্নিত করেছি। আপনারা আমাকে দোয়া করবেন যেন আপনাদের সহযোগিতা নেই, প্রশাসনের সহযোগিতা নেই, আমরা এই মাদক নির্মূল করতে পারি। এখানে যারা বসে আছেন বেশিরভাগই 80% শ্রমিক। আমার কাছে মনে হচ্ছে শ্রমিকদের অনেক সমস্যা আছে। কিছু সমস্যা আমাদের ফ্যাক্টরি রিলেটেড। এখন একটা গার্মেন্টসের মালিক, তার অনেকগুলো গার্মেন্টস আছে, কোথায় কোথায় শ্রমিককে ঠকাচ্ছে, কি করছে, এটা তো আমাদেরকে না ডাকলে আমরা এটা বলতে পারি না। কিন্তু অযৌক্তিকভাবে তাকে বেতন আটকায় রাখে 1 মাস, 2 মাস, 3 মাস। এই শ্রমিককে আমাদের এলাকায় বাস করে ঢাকা 19-এ আমরা সেই মালিককে ছেড়ে দেব। আমি নির্বাচিত হইলে কিন্তু সেই কাজ আমি ভুল দিতে পারি। আপনারা আমাকে সাথে পাবেন, পাশে পাবেন। আপনারা আমাকে জানেন আপনি আপনাদের কাজ করেন, হয়তো যেখানে আপনি কাজ করে নিয়মতান্ত্রিক আন্দোলন করেন, আপনারা আমাদেরকে এমন আন্দোলন করেন গার্মেন্টস ভাঙ্গে ভেঙে তসমস করেন, আন্দোলন করেন। যখন সরকার আসবে তখন তো আমরা আপনাদের পক্ষে থাকবো, আমাদের একটু বিশ্বাস করেন। আমরা মানুষের পক্ষে থেকে রাখি, এরাই তো আপনার ভোটে আমাকে বানাবে। আপনারা এখানে 80% আছে যারা সবাই শ্রমিক এবং এরাই ভোটার। আপনারা ভোট দিয়ে আমাকে যদি এমপি বানান, তা আপনাদের পক্ষে থাকবো না, কার পক্ষে থাকবো? ওটা টাকার জন্য। আমার বাবা যে জমি রেখে গেছে, আপনারা যারা গার্মেন্টসের কাজ করুন জানেন না, এ এলাকা মানুষের জানে। সাধারণত আগে আমাদের অল্প কিছু জমি ছিল, 1400 বিঘা জমি আমার বাবা মায়ের। আমরা জেলা মোটাইনিস কলেজ আমি প্রতিষ্ঠা করেছি, সিকিউরিটিতে প্রাথমিক বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি, ওখানে 12 বিঘা জমি, এখানে 1 বিঘা জমি। সামনে ল কলেজ করেছি আমি, আপনার দেওয়ানিস ল কলেজ, সিকিউরিটি নিশ্চিত করে দেওয়ানিস বিশ্ববিদ্যালয়, এমপিও মুক্ত প্রতিষ্ঠান, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি এমপিও মুক্ত হাই স্কুল, একটি এমপিও মুক্ত কলেজ এবং একটি মাদ্রাসা জয়গঞ্জ আছে জেলা পরিষদ। ঈদগাতে জমি দেওয়া আমাদের, মসজিদে জমি দেওয়া আমাদের, জেলা পরিষদের 6 বিঘা জমি দিয়েছে। আমরা মনে করি এই প্রতিষ্ঠানগুলো জমি দেওয়া মানে চাকরি জারিয়া। আপনি যতদিন এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকবেন, ছাত্রছাত্রী পড়াশোনা করবে, এরা যা দোয়া করবে সব দোয়া যে যা বিস্তার প্রতিষ্ঠান হয় তারপর বসিত হতে থাকে। এই কথাগুলো এই কারণে বলবেন, আপনারা এখানে বেশি দিন নাই, আমরা তো 17 বছর পালিয়েছিলেন, আমার সম্বন্ধে অনেক কিছু জানেন না। আপনারা যদি বুঝে শুনে চিন্তা করেন যে কাকে এলাকার নেতা নির্বাচিত করতে হবে। তারপর আরেকটা ব্যাপার আছে, অনেক জায়গায় যাদের চিন্তাই হয়, কিছু কিছু রাস্তা ফাঁকা আছে, বিশেষ করে নারী শ্রমিকদের মোবাইল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, এবং সবচেয়ে খারাপ কথা কি, তারা নিয়ে যাচ্ছে আবার কালকে চিন্তায় প্রচুর এলাকায় থাকে। এইটা তো করা যাবে না। আপনি এত বড় মশলা এবং যেটা ইম্পর্টেন্ট
যে এইসব অপকর্ম হচ্ছে কাজের সেখানে, সাধারণত সরকারি করে সেখানে হয়, আমাদের কোনো না কোনো কাজের লোকটাকে সেখানে দিচ্ছে, ওইসব বরদাস্ত করা হবে না। জনগণ ভোট দিয়েছে আমাকে, আর সুযোগ সুবিধা অন্যরা নেবে, আমাকে তো 5 বছর করে করিও দিতে হবে। তাদেরকে আমার আশেপাশে দেখবেন না, মঞ্চে দেখবেন না, বক্তৃতা দেখবেন না, তাদের অনেককে আপনি গুরুত্বপূর্ণ পদও আমরা আমরা এমন একটা ব্যবস্থা করবো, অতীত থেকে শিক্ষা নিয়েছি। আজকে আমি যদি জনগণের জন্য কাজ না করি, এই পার্টি আগের মতো আমাদের পরিণতি হইতে পারে। অতএব এই বয়সে এসে আমি উপলব্ধি করেছি, ভালো কাজ জনগণের কল্যাণে কাজ না করলে হরকার আমাদের সরস্বতী যা আছে চলতে পারবো, বাকি কিন্তু না হলো। আর মানুষের মনে আসছে যে মানুষ রাজনীতি করে টাকা কামানোর জন্য, হ্যাঁ অতীতে তো তাই হয়েছে, সাম্য তাই হলো, এটা ভাববেন না। কারণ আজ দিন দিন যে দিনগুলা চলে যায় ওই দিনগুলা ভালো, সামনের দিনগুলা কঠিন। মনে রাখবেন, আমরা চাই শ্রমিকরা নিরাপত্তার সাথে কোনো এলাকায় থাকতে পারে। অনেক জায়গায় শুনি বাড়ি আলাদা মতো বাড়ি ভাড়া বাড়া যায় 6 মাস পর, 1 বছর পর, যেহেতু বাড়ার মতো তাকে ডাবল বাড়ায় যায়। এগুলোর ব্যাপারে কিন্তু ভালো দিতে হবে। আজকাল এই জেলা পঙ্কাবাড়ি আজকে অনেকে আমরা ভালো আছি, লক্ষ লক্ষ টাকা ভাড়া পায় করতে গিয়ে। আজকে এই শ্রমিক ভাইয়েরা ওইসব বাড়িতে থাকে দেখি তো আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা ভাড়া পাচ্ছে। এলাকায় ডেভেলপ হয়েছে, সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, ম্যাক্সিমাম টাকা কিন্তু জমি রয়েছে টাকা না, ভাড়ার টাকা দিয়ে করছে। অর্থাৎ এই শ্রমিকরা যেন শান্তিতে কাজ করতে পারে এইসব মিল ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, সেটা দেখার দায়িত্ব এলাকাবাসী যারা প্রভাবশালী এবং যে জননীতি হবে এবং দলের যারা নেতৃত্ব থাকে। আমি শেষ কথা বলতে চাই, সমস্যার কোনো শেষ না। নিয়ম ঠিক থাকলে সব কিছু সম্ভব, আর নিয়ম যদি ঠিক না থাকে ওই মুখোমুখি সমস্যাটা বলে কিন্তু কাজ হবে না। বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয়। আমি যে আন্তরিকভাবে সেবা করতে চাই, খেদমত করতে চাই, মানুষের পাশে থাকতে চাই এবং তাদের বিপদ থেকে রক্ষা করতে চাই, সম্ভব। সরকারের দলের এমপি অনেক কিছু পায়। আপনারা দোয়া করে যেন আমি আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদের এই সমস্যাগুলো যেটা বললাম আমি কিছু বলতে পারলাম না, এইসব সমস্যা সমাধান জন্য করতে পারি। আমার নাম্বারটা আমি অনেক জায়গায় ভাইরাল করেছি, 017222222 কোনো কিছু নাম্বার ফোন দিয়ে দেখেন, আমি ফোন নাম্বার ধরে দিলাম 6টা 208। একটা লোক আমার কাছে কয়দিনকে বিচার দিল, আপনাদের অবগতির জন্য জানাই। উনি 4 শতাংশ জমির উপর কোন এলাকা, তার নাম কিছু বলছি না, ঘটনাটা শুনে এটা শিক্ষণীয় গল্প। আমার কাছে বললো, তার নাম জিজ্ঞেস করে নাম বললো না, খালি এলাকার কথা বলবো যে ভাই আমি অনেক টাকা পয়সার জন্য আমি একটা চাকরি করতাম, চাকরি ছেড়ে যা টাকা পাইছি কিছু ব্যাংকের থেকে লোন নিয়েছি, এখানে একটা বাড়ি করতে হবে। একজন আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিয়ে গেল। আপনি তারা বলবে ভাই চাঁদা না দিলে তো বাড়ি করতে পারবেন, ঠিক আছে কে দিছে কয়টা এখন বলবো না, আপনি এমপি হন তারপর বলবো। তারপরে আর এক গ্রুপ পাইছে আমাকে ইট বালি সিমেন্টের দায়িত্ব দিবে। ওই গ্রুপকে এটা আপনার শোনার দরকার নেই, আমাকে কি বলবেন ঘটনা শোনা। আমি তার সাথে ফয়সলা করলাম যে তুমি আগে ইট দিবা, 3000 ইটের দাম 30,000 টাকা 1 নম্বরে। তার সাথে ফয়সলা বলি, সে এক গাড়ি দিচ্ছে, 2 গাড়ি দিচ্ছে, 3 গাড়ি দিচ্ছে। 4র্থ গাড়ির সময় ইট এলো 2800, আরো 2 গাড়ি যাওয়ার পর ইট এলো 2700। বললো স্যার তাতেও আমার দুঃখ ছিল না। এরপরে ইট এসেছে 2 নম্বর, মানে 200 পরে একটু 2000 টাকা নাই, 300 পরে 3000 টাকা। তারপর ইট এসেছে 2 নম্বর, 1 নম্বর যে এর দাম হলো 23,000, 24,000, 25,000। এখন যে লোক কষ্ট করে টাকা জমায় একটা বাড়ি করতে আসলে জমি কিনছে, সেই লোককে এই বাড়িতে ঘুমাতে পারবে? আর এই ব্যবসা যারা করে এটা তো আল্লাহ থেকে ঘটনা দিল। এই ব্যবসাটা আমি করছি আমার দলের লোকে, আল্লাহ এইসব ব্যবসা পাঠে যে বাড়ি বাড়ি ওর বাড়ি সামর্থ্য বাড়ি করবো, তোর পরিস্থিতিতে সামনে দেওয়ার দরকার কি? সবকিছু পলিটিক্যাল হতে হবে। এদিকে যারা মাস্টারদের রাজত্ব নাকি তুই যা করে কাজ দিব, এইসব জিনিস কিন্তু চলতে দেওয়া যাবে না। আপনারা দোয়া করেন। আমি অনেক কিছু ভাবতেছি, শুনতেছি, কতটুকু করবো জানি না।
আপনারা সাথে থাকলে পাশে থাকতে আমি পারবো। আমি যারা কিছু ছেলে, যা বাবা এমনি ছিল, যা বাবা পাখির মতো চেয়ারম্যান ছিল, যে 2 বার এমনি হয়েছে, যে 3 বার জেল গেছে, এতগুলো মামলা গেছে, বছরে বছর বলেছিলাম আমার তো আর চাওয়ার কিছু নেই। এখন যাওয়া আগে যেন মানুষের জন্য কিছু করতে পারি, আল্লাহ যখন বলে যে তুই এত কষ্ট করলি, কোনো কিছু তো করলি না, তো হিসাবটা আমার কাছে আসছে। আমি আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদের কল্যাণে যেন বাকি জীবনটা উৎসর্গ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই করতে পারে। আল্লাহ হাফেজ।